আসসালামু আলাইকুম। ভয়ের আড়ালে ভালোবাসা গল্পের 21 নম্বর পর্ব। রাতের আকাশটা তারাই ভরা, চাঁদের আলো জানালা দিয়ে ছড়িয়ে পড়ছে ঘরের মেঝেতে। ড্রয়িং রুমে মৃদু আলো জ্বলছে, আর টেবিলের মাঝখানে রাখা মোমবাতির স্নিগ্ধ আলো পুরো ঘরটাকে এক অন্যরকম মায়াবী রূপ দিয়েছে। চারদিকে যেন এক অদ্ভুত নীরবতা, শুধু হালকা বাতাসের শব্দ। অনু একটু অস্বস্তি নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। তার পরনে লাল রঙের শাড়ি, সিল্কের মতো মসৃণ আর ঝলমলে। শাড়ির আঁচলটা কাঁধ থেকে পিছলে যাচ্ছে বারবার, চুলগুলো খোলা আর কপালে ছোট্ট একটা টিপ। সে ভেবেই পাচ্ছে না অহিত তাকে কেন এইখানে ডেকেছে। এই শাড়িটা সন্ধ্যার দিকে অহিত পাঠিয়েছিল, সাথে একটা চিরকুট ছিল। সুন্দর করে সেজেগুজে এখানে আসার জন্য বলেছিল, আর গাড়িও পাঠিয়েছিল অহিত। প্রথমে অনু আসতে চায়নি, পর মুহূর্তে কিছু একটা ভেবে চলে এসেছে। যদি না আসতো তাহলে বিষয়টা অনেক খারাপ হয়ে যেত। অহিত হয়তো আরো রেগে যেত। সে ভয়ে অনু চলে এসেছে। অহিত টেবিলের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। অনুকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ আটকে গেল। এক মুহূর্তের জন্য সে সবকিছু ভুলে গেল। অনুর পাতলা লাল শাড়ি, তার চুলের খোলা ঢেউ আর লাজুক মুখ, সবকিছু তাকে মুগ্ধ করে দিল। অহিত মুচকি হেসে বলে ওঠে, বউ। অনুর বুকের ভেতর ধক করে উঠল। এই নিস্তব্ধ জায়গায় অনু আর অহিত ব্যতীত আর কেউ নেই। এই পরিস্থিতিতে অনুর ভয়ে শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। বুকের ভেতর যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। অনু চোখ ঘুরিয়ে শান্ত গলায় বলল, এটা আবার কি নাটক শুরু করলেন? এত লাইট, এত ক্যান্ডেল দিয়ে সাজানো কেন? অহিত একটু এগিয়ে এসে বলল, বলছি আগে বসো তুমি। এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আমরাই তো, ভয় পাচ্ছ কেন? অনু ভ্রু কুঁচকে বলল, আপনার মন সবসময় নেগেটিভ মাইন্ডে থাকে তো, তাই ভয় হচ্ছে। যদি ভস্য করে দেন? অহিত মৃদু হাসলো, তারপর চেয়ারটা টেনে বলল, ভস্য হলে স্বামীর হাতেই হবা, এত নার্ভাস হওয়ার কিছু নেই। বসো, ডিনার করে নাও আগে, তারপর কথা হবে। অনু কিছুটা গম্ভীর ভঙ্গিতে বসে পড়ল। ডিনারের মধ্যে দুজনই চুপচাপ ছিল। অহিত মাঝে মাঝে অনুর দিকে তাকিয়ে মুচকি হাসছিল, আর অনু চোখ সরিয়ে অন্যদিকে তাকাচ্ছিল। ডিনার শেষে অহিত চেয়ার থেকে উঠে দাঁড়ালো। অনু। অহিত ধীরে ধীরে অনুর দিকে এগিয়ে আসলো। অনু শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো, বুকের ভেতর টিপ টিপ করে আওয়াজ। কপালে ভাঁজ ফেলে বলল, এগিয়ে আসছেন কেন? অনু পেছনের দিকে একটু সরে দাঁড়ায়। অহিত কিন্তু থামে না, ধীরে ধীরে আরো কাছে আসে। মোমবাতির আলোয় তার চোখ দুটো আরো গভীর, আরো গম্ভীর দেখাচ্ছে। অনুর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কাছে আসছেন কেন? অনু কাপা গলায় বলল। অহিত হালকা হাসলো, সেই হাসিতে ছিল একরাশ কোমলতার মিশ্রণ। সে অনুর ঠিক সামনে এসে দাঁড়ায়, এত কাছে যে অনুর নিঃশ্বাস তার বুকের সাথে মিলিয়ে যাচ্ছে। অহিত অনুর নরম হাত মুঠোয় আবদ্ধ করে মুচকি হেসে বলে ওঠে, কাছে আসছে কেন জানো? অনু কাপা কাপা গলায় বলল, কেন? কারণ তুমি বারবার আমার থেকে পালিয়ে যাচ্ছ, যা আমার মোটেও পছন্দ না। আর তুমি পালালে আমি ধরবো, এটাই তো আমাদের নিয়ম, বউ। তবে এবার আর চার দেওয়ালের মাঝে আটকে রাখবো না, তার চেয়েও কঠিন অন্ধকার ভয়ানক আবদ্ধ জায়গায় আটকে রাখবো, যেখানে ঢোকার রাস্তা আছে কিন্তু বের হওয়ার রাস্তা একদম নেই। প্রতি কদমে কদমে তোমার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে আসবে, ছোটাছুটি করার জন্য চড়ুই পাখির মতো ছটফট করবে। তোমার শাস্তি স্বরূপ এমন একটা জায়গা তৈরি করেছি। অনুর মুখ দাপাদাপি করছে, মুখ লাল হয়ে গেছে। চোখ তুলে অহিদের দিকে তাকিয়ে বলল, কোথায় বন্দি করে রাখবেন? আর কোন অধিকারে আটকে রাখবেন আমায়? এত কাহিনী না করে বলে দিন এখানে কেন ডেকে এনেছেন। বলেই হাত ছাড়িয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইছে। অহিদ হাত বাড়িয়ে অনুর কবজি ধরে ফেললো। অনু থমকে গেল, গোল গোল চোখে অহিদের দিকে চেয়ে রইল। ফর্মাল কালো কালার ড্রেস আপে অহিদকে অসম্ভব সুন্দর লাগছে আজ। শরীরের অন্য দিনের তুলনায় আজ যেন তাকে একটু বেশি ফর্সা লাগছে। চুলগুলো হালকা বাতাসে উড়ছে, ঠোঁটের কোণে চিরচেনা সেই দুষ্টু হাসি। পারফিউমের মন মাতানো ঘ্রাণে অনু ঘোর লাগা দৃষ্টিতে অহিদকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করতে ব্যস্ত। অহিদ হালকা টান দিয়ে অনুর শরীর তার দিকে ফিরে আনলো। আচমকা টানে অন্যমনস্ক থাকায় অনু অহিদের বুকের সাথে বাড়ি খায়। সঙ্গে সঙ্গে অহিদ অনুর পাতলা শাড়ি ভেদ করে কোমর জড়িয়ে হাত রাখে অনুর পেটে। অনু চমকে ওঠে, শিহরণে শরীরের লোম দাঁড়িয়ে যায়। তবুও একরাশ রাগ আর বিরক্তর ছাপ ফুটে উঠেছে অনুর মুখশ্রীতে। কপাল ভাঁজ করে অহিদের বুকে হাত রেখে ঠেলতেই, অনু ফুরফুরে মেজাজ নিয়ে কিছু বলতে এসেছি, এমন কিছু করিস না যাতে মেজাজ বিগড়ে যায়। রাগ উঠলে এসব রোমাঞ্চকর মুহূর্ত আমার মাথায় থাকে না, তাই চুপচাপ 5 মিনিট দাঁড়িয়ে আমার কথাগুলো শোন বাড়া। এমন সাপের মতো ছটফট করিস কেন? অহিদের গলা গম্ভীর এবং ধমকের স্বরে কথাগুলো বলল সে। ঠান্ডা ধমক খেয়ে অনুর হাত থেমে গেল, তবুও বুকের ভেতর টিপ টিপ আওয়াজ কমছে না। কমবে কিভাবে? অহিত যদি তার পেট এভাবে খামচে ধরে থাকে তাহলে তো ছটফট করবেই। অনু অন্যদিকে মাথা ঘুরিয়ে কোনো মতে বলল, বলুন এখন। অহিত এবার দীর্ঘশ্বাস ফেললো। অনুর পানে চেয়ে ডেকে উঠল, অনু। অহিদ অনুর এক হাত ধরে নিজের বুকের সাথে চেপে ধরে বলে ওঠে, তোমায় আমি এই হৃদয়ের বক্ষস্থলে বেঁধে রাখতে চাই সারা জীবনের জন্য। এখান থেকে চাইলেও তুমি পালাতে পারবে না। নিঃশ্বাস আটকে গেলেও বের হওয়ার কোনো সুযোগ নেই। আর 3 বেলা খাবার হিসেবে পাবে শুধুই প্রেম।
তোমার ভাষায় যেটাকে বলে ভালোবাসা। অনু চমকে উঠল, অন্য পাশ থেকে চোখ সরিয়ে অহিদের চোখের দিকে তাকালো। কি শুনলো সে নিজ কানে বিশ্বাস করতে পারছে না। চোখের কোণে অশ্রু জমে গেল মুহূর্তেই। আপনি মজা করছেন তাই না? এভাবে ধমক দিয়ে কে প্রপোজ করে? জানতো আমি প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম না। অহিদ অনুর ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, কোনো কথা না, আমায় বলতে দাও। অনু চুপচাপ হয়ে অহিদের চোখের মাঝে হারিয়ে গেল। অনু, তুমি জানতে চাও না আমার মনের মাঝে তোমার জন্য ঠিক কি অনুভূতি? আমি আজ তোমাকে বলতে চাই আমার মনের মাঝে লুকিয়ে থাকা সেই সুপ্ত অনুভূতির নাম, যেটা তুমি জানার জন্য ব্যাকুল হয়ে আসো। কথায় আছে, দূরত্ব বাড়লে কাছের মানুষের প্রতি ভালোবাসা উপলব্ধি করা যায়। আমাদের মাঝের এই দূরত্বটুকু না হলে আমি কখনো জানতেই পারতাম না তুমি আমার হৃদয়ের ঠিক কতটা জায়গা জুড়ে দখল করে আসো। অতিরিক্ত ইগো মানুষকে ধ্বংসের শেষ প্রান্তে এনে দাঁড় করাই। আমি তো ধ্বংসই হতে চেয়েছিলাম, নিজের বেপরোয়া জীবন নিয়ে খুশি ছিলাম, কিন্তু যখন বুঝলাম আমার ইগোর কারণে আমার অভিমানীটা কষ্ট পাচ্ছে, তখন নিজের সবচেয়ে প্রিয় বন্ধু ইগোটাকে বিসর্জন দিলাম। আর যাই হোক, আমার অভিমানীটাকে কষ্ট দেওয়া যাবে না, তার মন যে ভীষণ নরম। আমি খুব দুঃখিত অনু, তোমায় অকারণেই অনেক কষ্ট দিয়েছি। ভুল একটা মানুষকে বিশ্বাস করে ঠকেছিলাম, যার কারণে আমি সহজে কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি না। সেই জন্য তোমার প্রতি আমার সব অনুভূতি লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কখনো প্রকাশ করে নিজের দুর্বলতায় আঘাত করতে চাইনি। কিন্তু আমি ভুলছিলাম অনু, তুমি এমন একটা মেয়ে যাকে কষ্ট দেওয়া যায় না, শুধু ভালোবাসা যায়। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তোমাকে আমি আর হারাতে চাই না। হয়তো তুমি আমার প্রথম প্রেম না, তবুও তুমিই আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আই জাস্ট লাভ ইউ অনু। অনু স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। অহিদের চোখে এত সত্যি, এত গভীর কিছু দেখবে সে কোনোদিন ভাবেনি। বুকের ভেতর ঢাকের মতো ধুকপুক শব্দ, কিন্তু পা দুটো যেন ঠায় দাঁড়িয়ে আছে জায়গায়। অহিদের শেষ কথাটা অনুর কানে এখনো গুনগুন করছে, আই জাস্ট লাভ ইউ অনু। অনু চোখ নামিয়ে নরম গলায় বলল, আপনি সত্যি? অহিদ হালকা হেসে অনুর থুতনি উপরে তুলল। তুমি কি চাইছো? সিনেমার নায়কদের মতো হাত কেটে তোমার নাম লিখে ভালোবাসা প্রুফ করি? সরি বউ, এসব ছেঁচড়া মার্কা কাজ আমার দ্বারাই সম্ভব না। অনুর গাল লাল হয়ে উঠল। না, লাগবে না, আমি আপনাকে বিশ্বাস করি। অহিদ এক মুহূর্ত দেরি করলো না, অনুকে নিজের আলতো আলিঙ্গনে টেনে নিল। অনু লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। দুহাতে সে নিজেও তাকে জড়িয়ে ধরল। অহিদের বুকের ভেতর তার গালের উষ্ণতা যেন কাঁপন তুলল। কয়েক মুহূর্ত দুজন চুপচাপ গভীর আলিঙ্গনে ডুবেছিল। নীরবতা ভেঙে অহিদ অনুর কানে নরম গলায় বলল, শুনছো? আজ রাতে তোমাকে কোথাও নিয়ে যেতে চাই। অনু অহিদকে আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, কোথায়? অহিদ দুষ্টুমি ভরা হাসি দিল। যে অন্ধকার ভয়ঙ্কর জায়গার কথা বলেছি মনে আছে? অনু কেঁপে উঠল। কোথায়? আবার ভয় দেখাবেন নাকি? অহিদ অনুর চিবুক ছুঁয়ে বলল, না বউ, ভয় দেখানোর সময় শেষ। এখন শুধু দেখাবো আমার জীবনে তোমার জায়গাটা ঠিক কতটা গভীর। অনু গম্ভীর গলায় বলল, এবার ঠিক ঠিক বলে দিন জায়গাটা কোথায়। অহিদ তার চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আমার হৃদয়ের ভেতর। অনুর নিঃশ্বাস থমকে গেল। তারপর অহিদ মুচকি হেসে বলল, আর আজ আমি তোমাকে দেখাতে নিয়ে যাচ্ছি যে মেয়েটা আমার অন্ধকার জীবনটা আলো করে দিয়েছে, তাকে আমি কেমন জায়গায় রাখতে চেয়েছি গোটা জীবন। অনু কেঁপে উঠে ফিস ফিস করে বলল, আপনি এমন কথা বললে আমার তো দমই বন্ধ হয়ে আসে গো। অহিদ কাছে ঝুঁকে বলল, শ্বাস কমে গেলে আমাকে বলবে, আমি আছি শ্বাস ফিরিয়ে দিতে। অনুর গাল লাল হয়ে গেল, মুখ লুকাতে অহিদকে জড়িয়ে ধরল, যেন তাকে ছাড়ার নামই নিচ্ছে না অনু। একদম অক্টোপাসের মতো জড়িয়ে আছে অহিদকে। মোমবাতির আলোয় দুজনেই থমকে থাকলো কিছুক্ষণ। সারপ্রাইজ! একসাথে অনেকগুলো মানুষের উচ্চ কণ্ঠস্বর শুনে দুজন হুঁশে ফিরল। এক ধাক্কায় নিজেকে অহিদ থেকে ছাড়িয়ে সামনে তাকাতেই অনুর মুখমণ্ডল লজ্জায় লাল বর্ণ ধারণ করলো। আফজাল খান, রেহানা বেগম, তুহিন চৌধুরী, অহিয়াপু, মাহিম এবং রাফসান সবাই মিলে মুখে একরাশ হাসি নিয়ে একসাথে দাঁড়িয়ে আছে। অহিদের কপাল মুহূর্তেই কুঁচকে এলো। মস্তিষ্ক বোধগম্য হলো না দুই পরিবারের মানুষ এখানে একসাথে দাঁড়িয়ে আছে, তাও আবার হাসি খুশি মুখে। কিভাবে সম্ভব? অন্যদিকে অনু লজ্জায় মুখে আঁচল চেপে ধরেছে। অহিদকে পেয়ে সে ভুলেই গেছিল তার সাথে পরিবার আছে। ইস, কি লজ্জার বিষয়। মাহিম চেঁচিয়ে উঠে বলল, সারপ্রাইজ 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 দুলাভাই, আপনাকে আজ চমক দেবার জন্য এত আয়োজন করেছিলাম। কি বোকা আপনি, কিছুই বুঝলেন না। অহিদ তীক্ষ্ণ চোখে সব বোঝার চেষ্টা করছে। কি হচ্ছে কি এখানে? রাফসান দাঁত কেলিয়ে বলে ওঠে, বউকে সারপ্রাইজ দিতে এসে স্যার নিজেই সারপ্রাইজ হয়ে গেছে, সেজন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। অহিদ বিরক্ত হয়ে গম্ভীর স্বরে বলল, হেয়ালি না করে কেউ বলবে প্লিজ, এখানে ঠিক কি হচ্ছে? তো এই পর্বটা এই পর্যন্তই। নেক্সট পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।